আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হঠাৎ করে লাইভে আসা, আপনারা কেউ শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন জাস্ট। এখনো কি কেউ যুক্ত হয়েছে? আমাকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে কিনা জানাবেন। জি, আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? ওয়ালাইকুম আসসালাম। আমার আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, অনেকে যুক্ত হয়েছেন, ধন্যবাদ আপনাদের সবাইকে। বেশিক্ষণ লাইভে থাকবো না, জাস্ট অল্প কয়েক মিনিট থেকে শেষ করবো ইনশাল্লাহ। অনেকেই জানতে চেয়েছেন যে হিজামা কেন করাবেন, এর উপকারিতা আসলে কি, এটা নিয়ে একটু বলি। আর আনুষঙ্গিক কয়েকজন কিছু প্রশ্ন করবেন, আমি কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি আছি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনেকেই জানতে চেয়েছেন কেমন আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। হঠাৎ করে লাইভে আসা, একটু সাউন্ড কোয়ালিটিটাও দেখে নিলাম। আর আপনারা অনেকে যুক্ত হয়েছেন অলরেডি, আলহামদুলিল্লাহ। দেখুন, হিজামা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা করতে উদ্বুদ্ধ করেছেন। তিনি বলেছেন যে হিজামা বা কাপিং বা শিঙ্গা লাগানো একই কথা, জাস্ট শব্দগুলো একটু আলাদা আলাদা। এটা হচ্ছে সর্বোত্তম চিকিৎসা পদ্ধতি, ঠিক আছে? সর্বোত্তম চিকিৎসা পদ্ধতি। তো হিজামাটা করলে আসলে অনেক উপকার রয়েছে। হিজামায় মূলত যেটা হয় সেটা হচ্ছে আমাদের শরীরের যে দীর্ঘদিনের জমে থাকা খারাপ রক্তগুলো, বদ রক্তগুলো, হ্যাঁ, স্ট্যাগন্যান্ট ব্লাড বলে এটাকে, খুবই ক্ষতিকর যে রক্তগুলো, এটা আসলে মোটেও জমে থাকা উচিত না, এটাকে বের করে দেয়। এটা বের করলে কি হয়, আপনি যখন হিজামা করবেন তখন এই খারাপ রক্তটা আপনার শরীর থেকে বের হয়ে যাবে। তখন আপনার শরীরের মধ্যে নতুন করে নার্ভাস সিস্টেমটা স্টিমুলেট হবে, চালু হয়ে যাবে। আপনার ব্লাড সার্কুলেশনটা অনেক অ্যাক্টিভ থাকবে। আপনার বিভিন্ন যে টক্সিন জমেছিল, মানে বিভিন্ন রকমের দূষিত পদার্থ আপনার শরীরের মধ্যে জমেছিল, এগুলো শরীর থেকে বের হয়ে যাবে। এবং দেখবেন যারা বিভিন্ন রকমের ব্যথায় জর্জরিত, মাথা ব্যথা হতে পারে, মাইগ্রেনের ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, বিভিন্ন রকমের ব্যথা, শরীরের ব্যথা, এটাতে কিন্তু চমৎকার রেজাল্ট দেয়। ঠিক আছে, হিজামাটা বা কাপিং থেরাপি এটা খুবই ভালো একটা উপকার বয়ে আনে। আমি এটা কেন বলছি, এটা জাস্ট আমার কোনো বেনিফিট নাই, এটা দিনের খাতিরে বলছি, আপনাদের নিজেদের উপকারে বলছি। কারণ আমি কিন্তু 2-3 বছর আগে একটা ভিডিও দিয়েছিলাম এরকম, যে আমি আগে ফুটবল খেলতাম প্রচুর, এখনও খেলার চেষ্টা করি। তো ফুটবল খেলতে গিয়ে ওই হাঁটুতে ব্যথা পাই, প্রচণ্ড ব্যথা, বিভিন্ন ওষুধ খেয়েছি, কমে আবার চলে আসে। তো পরে আমার বড় বোন আমাকে বলেছিল যে হিজামাটা করার জন্য। হ্যাঁ, তো হিজামা করে কিন্তু আশানুরূপ আমি পরিবর্তন পাই ইনশাল্লাহ। এখন পর্যন্ত প্রায় 4 বছর হয়েছে, আমি ওই ব্যথাটা আর ফিরে আসে না, হাঁটু ব্যথাটা আমার চলে গিয়েছে। এবং আমার কিন্তু আগে মাথা ব্যথা খুব করতো, দেখা যায় মাথাটা ভার হয়ে থাকতো, একটু কম ঘুম হলে বা একটু রোদে গেলে বা কোনো কারণে টেনশন করলে প্রচণ্ড মাথা ব্যথা করতো। আমি মাথার মধ্যে কয়েকটা কাপ বসিয়েছিলাম, হিজামা করেছিলাম, আল্লাহর রহমতে এখন আর ওই ব্যথাটা আসে না। ঠিক আছে, তো এই জন্য বলছি যে হিজামাটা যদি আপনারা করেন একটা ভালো জায়গা থেকে করবেন। আমাদের নিজস্ব কোনো সেন্টার নাই, এটা আগে বলে রাখি। আপনারা দেখবেন যে হিজামা যে থেরাপিস্ট যিনি এটা করবে, হিজামা করে জানাবেন প্লিজ। আচ্ছা, তো যিনি করবেন উনি যেন একটু স্কিল হয়, অভিজ্ঞ হয়, নাহলে কিন্তু আবার সমস্যা। স্কিলড কারো কাছে গেলে আশা করি ইনশাল্লাহ আপনারা হিজামা থেকে একটা ভালো বেনিফিট ইনশাল্লাহ পাবেন। ঠিক আছে, বেশি একটা টাকাও পয়সা খরচ হবে না, অল্প খরচের মধ্যে। এটা শুধু ব্যথার ক্ষেত্রে বলছি না, কিন্তু আপনাদের যে কোনো সমস্যা, আপনাদের যাদের স্কিনের সমস্যা, মানে আপনাদের বিভিন্ন রকমের চর্মরোগ, সেটা হতে পারে ব্রণ, হতে পারে আপনার সোরিয়াসিস, হতে পারে আপনার স্কিনের যত সমস্যা, যেমন ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, হ্যাঁ, মানে স্কিনের যত সমস্যা থাকে, আপনার হিজামাটা একবার করে দেখেন, কোনো ক্ষতি তো হবে না ইনশাল্লাহ। আশা করি একটা ভালো উপকার আপনারা পাবেন। এটা কিন্তু আমি বারবার বলছি, আমার পার্সোনাল কোনো বেনিফিট এখানে নাই। আপনারা যে কোনো একটা ভালো সেন্টারে গিয়ে হিজামাটা করবেন, অনেক আরাম পাবেন। হ্যাঁ, ঠিক আছে, স্কিনের সমস্যা গেল, পেটের সমস্যা থাকতে পারে, আপনার ছেলেদের যে হরমোনাল প্রবলেমগুলো হয়, ইরেকটাইল ডিসফাংশন, প্রিম্যাচুর ইজাকুলেশন, এটাও কিন্তু উপকার পাওয়া যায়। মেয়েদের হরমোনাল ইমব্যালেন্সেও আপনারা হিজামা করলে একটা ভালো উপকার ইনশাল্লাহ পাবেন। ঠিক আছে, তো এটা আসলে প্রাইসটা আসলে ভ্যারি করে, বিভিন্ন সেন্টার উপর বেস করে এটা প্রাইসটা আপনার ভ্যারি করে। সম্ভবত প্রতিটা কাপ বসানোর ক্ষেত্রে
কোনো কোনো প্রতিষ্ঠান 150 টাকা, 200 টাকা, 250, 300 এরকমও রাখতে পারে একটা কাপের জন্য। এবং আপনার কয়টা কাপ লাগবে সেটা আপনি ওনাদেরকে গিয়ে বলবেন যে আপনার এই সমস্যা, ওই অনুযায়ী ওনারা কাপগুলো বসাবে, সেটা আপনারা ওইখানে গিয়ে নির্ধারণ করবেন। তো হিজামা নিয়ে মোটামুটি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো হিজামাটা করলে আসলে উপকার পাবেন ইনশাল্লাহ। এটা এই কারণে বলছি যেহেতু আমি হাদিসে পড়েছি, স্পষ্ট হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বোত্তম চিকিৎসা পদ্ধতি সিঙ্গা লাগানো বা কাপিং বা হিজামা। তার মানে এটা যদি কেউ সঠিকভাবে করতে পারে, হিজামাটা যদি আসলে সত্যিকার অর্থেই যারা সার্ভিসটা দিচ্ছে ওরা যদি অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে হিজামাটা করতে পারে, এখান থেকে তো আমি মনে করি যে আশানুরূপ একটা সাফল্য ইনশাল্লাহ আমরা পেতে পারি। ঠিক আছে। আচ্ছা, মেস্তার জন্য জানতে চেয়েছেন। আচ্ছা, মেস্তা নিয়ে আমি অনেকবার আলোচনা করেছি। আসলে রোদে গেলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন, যেহেতু এখানে আপনার পিগমেন্টেশনটা, মেলানিন আপনার খুব বেশি বেড়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে হাইপার পিগমেন্টেড স্কিন হয়েছে, কোনো একটা জায়গায় দেখবেন একটু কালো হয়েছে বা বাদামি রঙের হয়েছে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই রোদে যাওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করবেন। এছাড়া আমরা তো আরও কিছু ওষুধপত্র দেই, ক্রিম দেই, সেটা এখানে বলে তো লাভ নেই। তবে ঘরোয়া কিছু মানে ফর্মুলা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে দারুচিনি গুঁড়া করে ওইটার সাথে মধু মিক্সড করে লাগিয়ে দিতে পারেন। হ্যাঁ, এটা সপ্তাহে 2-3 দিন অ্যাপ্লাই করতে পারেন। আবার যাদের অ্যালোভেরা স্যুট করে, অ্যালোভেরার সাথে একটু 2-3 ফোঁটা লেবুর রস মিশিয়েও ওই মেস্তার জায়গায় লাগালে মানে আশানুরূপ পরিবর্তন আসে, যদি আপনাদের স্যুট করে লেবুর রসটা। ঠিক আছে। আবার টক দই এবং হলুদের মিশ্রণ, এটাও কাজে দেয়। তো আসলে এক একজনের ক্ষেত্রে এক একটা কাজে দেয়। তো যাদের যেটা স্যুট করবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, মেস্তার ক্ষেত্রে বলছি। আর রোদে গেলে অবশ্যই আপনারা সানস্ক্রিন ব্যবহার করবেন। ঠিক আছে। এবং SPF 30-এর উপরে হতে হবে। সানস্ক্রিনটা যেটা ব্যবহার করবেন SPF 30-এর উপরে হতে হবে। এবং সানস্ক্রিনটা এই যে আঙ্গুলের, এই 2 আঙ্গুলের এতটুকু জায়গায় ধরে নেবেন, নিয়ে স্কিনে দিয়ে দিবেন। এবং শুধু রোদে না, রোদে যাওয়ার পূর্বে এবং তাপে, যারা মেয়েরা তো রান্না বান্না করে, আপনার রোদে মানে তাপে রান্নাঘরে যাওয়ার আগে ওটা সানস্ক্রিনটা ব্যবহার করবেন। আচ্ছা, হিজামা নিয়ে আমি বলেছি এটা সর্বোত্তম চিকিৎসা পদ্ধতি, ভালো জায়গা থেকে করলে আশানুরূপ ইনশাআল্লাহ দেখবেন যে রেজাল্ট পাবেন। সোরিয়াসিস নিয়ে জানতে চেয়েছেন কে, ফেরদৌস চলে গেল, কোথায় গেল, চলে গেল। যে সোরিয়াসিস তো আমি বলেছি যে এটার আশানুরূপ রেজাল্ট ইনশাআল্লাহ আপনারা পাবেন যদি নিয়মটা মানেন। এটা একটা অটোইমিউন ডিজিজ, আমি বলেছি। সোরিয়াসিসে আমাদের নিজেদের শরীরের কোষ, আমাদের ইমিউনি সিস্টেম আমাদের শরীরের অন্য কোষকে শত্রু মনে করে। আসলে ইমিউনিটির মধ্যে একটা বড় রকমের গোলযোগ হয়। হ্যাঁ, মানে দেখা যায় যে একটা ভুলভাল মেসেজের কারণে দেখা যায় যে এটা নিজেদের কোষকে ধ্বংস করে আর কি। একটা হাইপার দেখা যাচ্ছে নতুন করে অনেক বেশি কোষ তৈরি হয়ে যায়। ঠিক আছে, সোরিয়াসিসের ক্ষেত্রে যেটা হয়। তো এই ক্ষেত্রে ইমিউনি মডুলেটরস মানে রোগ প্রতিরোধ ক্ষমতার মধ্যে যে একটা বড় ধরনের মানে মিস ইন্টারপ্রেশন বা মিস পারসেপশন, হ্যাঁ, ভুলভাল বুঝের কারণে যে এরকম উল্টাপাল্টা হয়ে যায়, এটার কারণে ইমিউনি মডুলেটর হিসেবে কিন্তু ভিটামিন ডি খুব ভালো কাজে দেয়। আপনারা ভিটামিন ডিটা নিতে পারেন। এটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী হাই ডোজে ভিটামিন ডি নিলে এটা কিন্তু ইমিউনি সিস্টেমের মধ্যে যে একটা বড় সমস্যা হয়েছে সেটা কিন্তু আবার ব্যালেন্স হয়ে যায়। ঠিক আছে। মেস্তা নিয়ে বলেছি, আপনি তানিয়া খাতুন, তানিয়া আমি বলেছি মেস্তা নিয়ে, লাইভটা শেষ হলে আপনি ওটা শুনতে পারবেন ইনশাল্লাহ। আর সোরিয়াসিসের ক্ষেত্রে কয়েকটা ব্যাপার আপনার মাথায় রাখবেন। সন্ধ্যার পরে কোনো কিছু খাওয়া যাবে না, সন্ধ্যা 7টার পরে খাওয়া দাওয়া বন্ধ। সাদা চালের ভাত চলবে না, লাল চালের ভাত খেতে হবে। আপনার লাল চালের ভাতে অনেক উপকার রয়েছে, আমি অনেকবার বলেছি। এখানে ভিটামিন B1, B6, B12 রয়েছে। আমরা সাদা চালের ভাত যে খাই সেখানে হোয়াইট সিমেন্ট থাকে, ইউরিয়া থাকে, এটা আমাদের শরীরের জন্য খারাপ। ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে আনে, আমাদের ওজন বৃদ্ধি করে, সেন্ট্রাল ওবেসিটি বাড়ায়, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়। উল্টা দিকে লাল চালের ভাত খেলে আপনার এই ঝুঁকিগুলো কমবে, এগুলোর ঝুঁকি কমে আসবে। এবং অবশ্যই যারা সোরিয়াসিস থেকে শুরু করে যে কোনো রকমের অটো ইমিউন ডিজিজে ভুগছেন তাদের জন্য আমি বলবো লাল চালের ভাত আপনারা খান। লাল চালের ভাত যথেষ্ট উপকার বয়ে আনবে ইনশাআল্লাহ। ঠিক আছে। সন্ধ্যার পরে কোনো কিছু খাওয়া যাবে না, সুগার জাতীয় খাবার খাবেন না। এবং গ্লুটেনযুক্ত যে খাবারগুলো, অর্থাৎ আটা ময়দা দিয়ে যে খাবারগুলো হয়, সেটা হতে পারে রুটি, পাউরুটি, বিস্কিট, চানাচুর, কেক, চানাচুর, সামুচা, বার্গার, স্যান্ডউইচ, যা আছে আটা ময়দা দিয়ে, এগুলো আপনি আপাতত পরিহার করবেন। তা আপনারা প্রশ্ন করতে পারেন যে খাবোটা কি। হ্যাঁ, আসলে খাওয়ার অনেক অপশন আছে। এরপরও শাকসবজি, ফলমূল খাবেন, বাদাম খাবেন, নারকেল খাবেন, হ্যাঁ, নারকেলের ইয়েটা খাবেন, ঘি খাবেন, দেশি মাছটা খেতে পারেন। সামুদ্রিক মাছ আপাতত খাবেন না, দেশি মাছ খাবেন, নদীর মাছ, পুকুরের মাছ, এগুলো খাবেন। এবং সন্ধ্যার মধ্যে খাওয়া শেষ, সকালে ব্রেকফাস্ট করবেন 9টা-10টার দিকে। এবং সকালবেলা উঠে খালি পেটে 1 গ্লাস পানিতে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মেথি এবং 1 চামচ চিয়া সিড, এটা রাতে ভিজিয়ে রাখবেন একটু সামান্য পিঙ্ক সল্ট দিয়ে। এটা আপনি সকালবেলা পান করবেন, দেখবেন যে ইনশাল্লাহ সোরিয়াসিসের সমস্যা, আমি বলছি ইনশাল্লাহ সোরিয়াসিসের সমস্যা থেকে আপনি
যথেষ্ট ইনশাআল্লাহ দেখবেন যে রেহাই পাবেন আল্লাহ যদি চায়। ঠিক আছে, আসলে আমাকে শুনতে পাচ্ছেন তো না, একটু নিজে শুনে নেই। ওকে ওকে, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। আচ্ছা, অনেকে জানতে চেয়েছেন কি ব্যাপারে সোরিয়াসিস নিয়ে বলেছি, ফেরদৌসি হোসেন সোরিয়াসিস নিয়ে খুব ভালো পরামর্শ, আমি আমার নলেজে যতটুকু আল্লাহ তাআলা নলেজ দিয়েছে আমি ভালো পরামর্শ দিয়েছি। ভিটামিন ডি খাবেন হাই ডোজে, লাল চালের ভাত খাবেন, গ্লুটেন যুক্ত খাবার মানে আটা ময়দা দিয়ে যে খাবারগুলো খাবেন না, সন্ধ্যার পরে কোনো কিছুই খাওয়া যাবে না যতই ক্ষুধা লাগুক। সকালবেলা ব্রেকফাস্ট করবেন 9টা-10টার দিকে, এবং সকালে 1 গ্লাস পানিতে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মেথি, 1 চামচ চিয়া সিড, এটা রাতে ভিজিয়ে রেখে সকালবেলা পান করতে হবে। এটা মেনটেন করলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনার সোরিয়াসিস শুধু না, হাজার হাজার রোগ থেকে আপনি রক্ষা পাবেন, হাজার হাজার রোগ থেকে। ফাঙ্গাল ইনফেকশন নিয়ে অসংখ্যবার বলেছি। ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে মানে যেটা আপনারা বলেন দাউত বা দাঁত বা রিংওয়ার্ম, এটা মূলত টাইট ফিটিং যে কাপড়গুলো পরি আমরা, সেক্ষেত্রে ওখানে ঘেমে যায়, শরীরে বিভিন্ন ভাঁজে ভাঁজে আমাদের ঘাম জমে, ওখান থেকে ফাঙ্গাসটা গ্রো হয়। এখান থেকে কিন্তু ব্রণের আপনার দাউদের বা রিংওয়ার্মের সম্ভাবনাটা বেড়ে যায়। তো এই ব্যাপারটা একটু অ্যাভয়েড করবেন। ঢিলে ঢালা পোশাক পরবেন, ঘেমে গেলে ঘামটা মুছে ফেলবেন, সুগার জাতীয় খাবারটাকে অ্যাভয়েড করবেন। এবং আমরা যখন দাঁত হয়ে যায় সেক্ষেত্রে আমরা অ্যান্টি ফাঙ্গাল একটা শ্যাম্পু দেই, অ্যান্টি ফাঙ্গাল টপিক্যাল ক্রিম দেই, মুখে খাওয়া ওষুধ দেই, বাচ্চাদের ক্ষেত্রে সিরাপ দেই, গর্ভবতী মায়েদের জন্য আলাদা চিকিৎসা আছে এবং চমৎকার চিকিৎসা আছে। দাউদের সমস্যা এরকম আহামরি কিছু না, আপনি যত সিভিয়ার কেসই হোক দাউদের, স্কিনের যদি ফাঙ্গাল ইনফেকশন থাকে ইনশাআল্লাহ আমি বলছি এটা আপনার সমাধান সম্ভব, চমৎকার ট্রিটমেন্ট আছে। তবে আপনি যদি নিয়মটা মানেন আপনার তো দাউদ হবেই না, আপনি নিয়ম মেনে চলেন। আপনি এই যে যেটা বললাম ঢিলে ঢালা পোশাক পরবেন, এটা তো আমাদের সুন্নত বটে, ঢিলে ঢালা পোশাক, সাদা পোশাক পরবেন, আপনার হচ্ছে যে যেটা বলেছি সুগার জাতীয় খাবারটা অ্যাভয়েড করবেন, ঘেমে গেলে ঘাম মুছে ফেলবেন এবং পার্সোনাল হাইজিনটা মেনটেন করবেন, অর্থাৎ নিজের টাওয়েল, গামছা, চিরুনি, সাবান এগুলো কারোর সাথে শেয়ার করবেন না, নিজেরটা নিজের, এটা কারোর সাথে শেয়ার করা যাবে না। এটা শেয়ার করলে আপনার ফাঙ্গাল ইনফেকশন শুধু না যে কোনো চর্মরোগের সম্ভাবনা বেড়ে যায়। এবং দাউদের ক্ষেত্রেও কিন্তু হিজামা একটা যথেষ্ট ভালো রোল প্লে করবে, আপনার ভালো জায়গা থেকে হিজামা করবেন। আমি আজকে মূলত হিজামা নিয়ে একটু বলতে এসেছি, যেহেতু আপনারা প্রশ্ন করছেন এজন্য প্রসঙ্গক্রমে আমাকে উত্তর দিতে হচ্ছে, উত্তর দেওয়ার চেষ্টা করছি। আবার একই সাথে এটাও একটা জরুরি ব্যাপার, অনেকে মনে করে যে আমার এই পেজটা ফেক কিনা, এটা আসলে আমি চালাই কিনা, বা এটা অন্য কোনো মানে হচ্ছে যে প্রতারক চক্র চালাচ্ছে কিনা। যেহেতু এখনো আমরা গ্রুপ বেস ভেরিফিকেশন বা ভেরিফাইড হয়নি, এক্ষেত্রে সন্দেহটা হয় স্বাভাবিক, যেহেতু আমাকে অসংখ্য পেশেন্ট অনলাইনে দেখান, আপনাদের পেমেন্টের একটা ব্যাপার থাকে, বিশ্বাসযোগ্যতার একটা ব্যাপার প্রয়োজন আছে। আর সেক্ষেত্রে এই জন্য আমি এখন ঘন ঘন লাইভে আসার চেষ্টা করব, যেহেতু আপনাদের অনেকেরই মানে এটা একটা প্রশ্ন যে আসলে এটা অথেন্টিক পেজ কিনা, এটা আমি আসলে কনভে করি কিনা, তো এটার কারণে আসা। হ্যাঁ, তো হিজামাটা আপনারা করাবেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি দিনের খাতিরে, আপনাদের উপকারের জন্য বলছি, বেশি টাকা পয়সা লাগে না। আপনারা তো দেখা যায় আসলে চিকিৎসা করিয়ে অনেক টাকা পয়সা খরচ করছেনই, অবশ্যই আপনাদের চিকিৎসার প্রয়োজন আছে, আমরা যে চিকিৎসাটা দেই এটারও প্রয়োজন আছে। তবে আপনার হিজামাটা করলে আপনি বহুত রোগ জীবাণু থেকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবে, হিজামা করবেন, ঠিক আছে। আচ্ছা, গ্যাসের সমস্যা নিয়ে বলেছেন, আসলে গ্যাসের সমস্যা নিয়ে আমি বলি যে আপনারা খাওয়ার আগে পানিটা পান করবেন, আধা ঘন্টা আগে পানি পান করবেন এবং খাওয়ার আধা ঘন্টা পরে পানি পান করবেন। এবং অবশ্যই তেল মশলা ঝালটা যত কম খাবেন ততই ভালো, ঠিক আছে। এবং চেষ্টা করবেন খাবারটা অনেকক্ষণ চিবিয়ে নেওয়ার। সাদা চালের ভাত চলবে না, লাল চালের ভাত খাবেন এবং আপনার সয়াবিন তেল বাদ দিয়ে সরষের তেল খাবেন, ঠিক আছে। আর যাদের খুব বেশি গ্যাসের সমস্যা হয়েছে আমি বলবো আপনাদেরকে জিরা পানি, মানে জিরা পানি, জিরা আছে না যেটা মশলার মধ্যে দেয় জিরা, ওই 1 গ্লাস পানিতে 1 চামচ জিরা ভিজিয়ে রাখবেন রাতের বেলা, ওই পানিটা সকালবেলা পান করবেন। এটা মারাত্মক রেজাল্ট, মারাত্মক। কারণ জিরার মধ্যে রয়েছে থাইমল, জিরার মধ্যে থাইমল রয়েছে। এটা কি করবে, আমাদের যে পাকস্থলিতে বিভিন্ন রকমের যে এনজাইম যেটা হজম করতে সহায়ক রোল প্লে করে এগুলোকে অ্যাক্টিভেট করে দেয়, যেমন লাইপেস, প্রোটিয়েস, অ্যামাইলেস, এই যে এনজাইমগুলো যেগুলো আমাদের প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এগুলোকে মেটাবলিজমে হেল্পফুল রোল প্লে করে, এগুলোকে অ্যাক্টিভেট করে, চাঙ্গা করে এই যে থাইমল, যেটা কিনা জিরার মধ্যে রয়েছে। এই জন্য জিরা পানি খেলে আপনার হজমটা ভালো হবে, আপনার দেখবেন যে গ্যাসের সমস্যাটা অনেকটা কমে আসবে। এবং আরেকটা ব্যাপার বলি, লেবু পানি খেতে পারেন। এখন অনেকে বলতে পারেন যে আমার তো এমনি গ্যাস বেরোতে হচ্ছে, অ্যাসিডিটির সমস্যা বেড়েছে, মানে অ্যাসিডিটির সমস্যা বেড়ে গেলে আবার লেবু পানি খেতে বলতেছেন, এইখানে তো সাইট্রিক অ্যাসিড আছে, তো এইটা আবার কিভাবে আমার গ্যাসের সমস্যা কমাবে? লেবু পানি যখন আপনি পান করবেন, এটা যখন শরীরে যাওয়ার পর হজম হয়ে যাবে, তখন কিন্তু
এটা আবার অ্যালকালাইন হয়ে যায়, মানে ক্ষারীয় উপাদান হয়ে যায় হজম হওয়ার পর লেবু পানিটা। তখন আবার আপনার যে বেশি গ্যাসের সমস্যা হচ্ছে, আপনার অ্যাসিডিটি বেড়েছে, ওই অ্যাসিডিটিটা কমিয়ে আনবে। এবং এটা কিন্তু আমাদের লিভার থেকে বাইল, মানে যেটা হজমের মূল একটা উপাদান বলতে পারেন, বাইল সিক্রেশনটাকে বাড়ায় দেয় লিভার থেকে এই যে লেবু পানি। তার মানে লেবু পানি যদি আপনি পান করেন ইনশাআল্লাহ, 2 হাঁটুতে পায়ে ব্যথা বলছেন এমডি মিজানুর, হিজামা করেন ভাই, হিজামা করেন। এবং যদি ইমিডিয়েট ব্যথা পান আপনি বরফের থেরাপি দেন, বেশি দীর্ঘদিনের ব্যথা হলে কুসুম গরম পানি থেরাপি দেন। এছাড়া আমরা তো ওষুধপত্র দেই, মাসেল রিল্যাক্সেন দেই, পেইন কিলার দেই, প্রয়োজন হলে আনডিনেচারেটেড টাইপ 2 কোলাজেন, কনভার্টিন, গ্লুকোজামিন, মিথাইল স্যালিসাইলেট, এগুলোর কম্বিনেশনে চমৎকার মেডিসিন মার্কেটে আছে, এগুলো আমরা অ্যাপ্লাই করি, ভালো রেজাল্ট পাওয়া যায়। তবে বলবো আপনি হিজামাটা করেন। যেটা বলছিলাম যে জিরা পানি এবং লেবু পানি, এটা কিন্তু আপনার গ্যাসের সমস্যা অনেকটাই কমিয়ে আনবে, বিশ্বাস করেন ভাই। কারণ জিরাতে আমি বলেছি থাইমল রয়েছে। থাইমল কি? আমাদের স্টোমাক মানে পাকস্থলী থেকে হজমের যে এনজাইমগুলো, লাইপেজ, অ্যামাইলেজ, প্রোটিয়েজ, এগুলোর মানে ক্ষরণটা বাড়ায় দেয়। এবং লেবু পানি বাইল সিক্রেশন বাড়ায় লিভার থেকে, যেটা আমার হজমটা ত্বরান্বিত করবে। এবং একই সাথে যে গ্যাসের, অনেকে দেখবেন পেট ফেপে থাকে, পেটে বাবল হয়ে আছে, গ্যাস গ্যাস মানে পেটটা ফুলে আছে, ফেপে আছে, এদের ক্ষেত্রে গ্যাসগুলো বাবল হয়ে থাকে, এই বাবলটাকে ভেঙে ফেলে লেবু পানি, জিরা পানি। আপনারা জিরা পানি খাবেন সকালবেলা খালি পেটে, বা লেবু পানি খাবেন 1 গ্লাস, দেখবেন গ্যাসের সমস্যা থাকবে না। এবং সবসময় 12 মাস চেষ্টা করবেন কুসুম গরম পানি পান করার, এটা আমাদের হজমটাকে খুব ত্বরান্বিত করে। পেটের চর্বি কমানোর জন্য সকালবেলা খালি পেটে 1 গ্লাস বেলের শরবত খাবেন এবং টক দই খাবেন। এবং জিরো গ্র্যাভিটি এক্সারসাইজ, কোনটা গত লাইভে বলেছে, জিরো গ্র্যাভিটি এক্সারসাইজ সুইমিং, সাঁতার কাটতে হবে। সাঁতার কাটেন, দেখবেন যে ইনশাআল্লাহ আপনার পেটের মেদ থাকবে না। আর একটা খাবার খাবেন, রাতের বেলা 1 গ্লাস পানিতে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ আমলকির গুঁড়ো, আমলকি, এবং সামান্য একটু পিঙ্ক সল্ট, হিমালয়ান পিঙ্ক সল্ট হলে ভালো হয়, এইটা ভিজা রাখলেন না। এবং সকালবেলা ওইখানে 1 চামচ চিয়া সিড মিশিয়ে খেয়ে নেবেন, পেটের মেদ দেখবেন ইনশাআল্লাহ থাকবে না। আমার নিজেরই তো বহুত মেদ ছিল, আমি ওজন 10 কেজি কমাইছি উইথিন 2 to 3 মান্থস। 2-3 মাসের মধ্যে আমার ওজন 10 কেজি আমি কমাইতে পারি আল্লাহর রহমতে। আল্লাহ আমাকে রহম করছে ইনশাআল্লাহ, আবার আমি বাড়াইতেও পারি। আসলে এটা কিচ্ছু না, আপনি যদি একটু অলস জীবনযাপন করেন, দেখবেন ঘুমাচ্ছেন সারাদিন, শুয়ে বসে দিন কাটাচ্ছেন, কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নাই, রাতের বেলা খাচ্ছেন সুগার জাতীয় খাবার খাচ্ছেন, বেশি ভাত বেশি খাচ্ছেন, হ্যাঁ আপনি মিষ্টি জাতীয় খাবারগুলো খাচ্ছেন, আপনার ওজন বেড়ে যাবে। তৈলাক্ত ভাজা পোড়া খাবার খাচ্ছেন, ওজন বেড়ে যাবে। এবং আপনি যখনই এগুলো অ্যাভয়েড করবেন, আপনি একটু এক্সারসাইজ করলেন, ফজরে উঠলেন, উঠে একটু ফুটবল খেলতে গেলেন, একটু আপনার হচ্ছে যে একটু এক্সারসাইজ করলেন, আপনি লাল চালের ভাত খাইলেন, সন্ধ্যার পরে খাওয়াটা বন্ধ করলেন, শশা খাইলেন, সকালবেলা উঠে যে খাবারটার কথা বললাম, 1 গ্লাস পানিতে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ আপনার হচ্ছে যে আমলকির গুঁড়ো, একটু পিঙ্ক সল্ট, এটা ভিজা রেখে সকালে চিয়া সিড দিয়ে খাবেন, আপনার পেটের মেদ কমে যাবে, শরীরের ওজন ঝরঝরা। একদম সিম্পল, খুব কঠিন কিছু না ভাই, বিশ্বাস করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে নিয়ম শিখিয়ে দিয়ে গিয়েছে, এইটা যদি শুধু আপনি অ্যাপ্লাই করেন, আপনি আমূল পরিবর্তন আপনার মধ্যে চলে আসবে। আপনার কোনো ডাক্তার লাগবে না ভাই, এই যে আমাদেরকে টাকা পয়সা দিয়ে আপনার দেখান, বিশ্বাস করেন ভাই কোনো প্রয়োজন নাই। এত রোগী আমি তো বুঝি না ভাই, এত রোগী কোত্থেকে আসে? এই যে প্রবাসী ভাইরা এত দেখা, টাকা 600 টাকা ভিজিট, কোনো দরকার নেই। আমি যে লাইভে বলতেছি ফ্রি চিকিৎসা, এটা 1000 টাকার থেকে আমি বেশি আপনাদেরকে দিচ্ছি, 1000 টাকা। বিশ্বাস করেন, 1000 টাকা দিয়ে ডাক্তার দেখা, এগুলো পরামর্শ পাবেন না। এগুলো সবগুলো আমি একদম মানে বিভিন্ন রকমের আর্টিকেল পড়ে আমি এগুলো নোট করে করে আপনাদেরকে এগুলো এই যে দিচ্ছি, এগুলো আপনাদেরকে ফ্রি দিচ্ছি ভাই, বিশ্বাস করেন। কোনো ডাক্তার লাগবে না, কোথাও যেতে হবে না, আমাকেও দেখার প্রয়োজন নাই, বিশ্বাস করেন। আর দেখাইলে অবশ্যই ভিজিট দিতে হবে, এগুলো নিয়ে কথা বলবেন না। অনেকে এসে বলে ভিজিট 600 টাকা, ভাই আপনাকে আমি দেখাতে বলি নাই, আমি ফ্রি যে সার্ভিস দেই বাংলাদেশে, ফ্রি কোটি কোটি টাকা সার্ভিস দেই, কোটি কোটি টাকার, এটা আমি ওপেন বলতেছি, কারণ হাজার হাজার কোটি কোটি মানুষ উপকৃত হচ্ছে। আপনারা এই ফ্রি সার্ভিসে যথেষ্ট। আর দেখাইতে আসলে অবশ্যই ওটা নিয়ে কথাই বলবেন না দয়া করে। আমি আপনাদেরকে বলি না যে আমাকে দেখান, কোনো ডাক্তার লাগবে না, বিশ্বাস করেন। আমি যেটা বলতেছি আপনার প্রতিটা সিস্টেম নিয়ে আমি কথা বলতেছি, ইনশাআল্লাহ আপনি অনেক ভালো থাকবেন আল্লাহ চাইলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনি একটু পড়ার চেষ্টা করবেন। উনি যেগুলো আমাদেরকে বলছে, 3 ভাগের 1 ভাগ খান, পেটটা ভইরা খাবেন না, 3 ভাগের 1 ভাগ খান, খাবারগুলো চিবিয়ে খান। আপনার হচ্ছে যে কুসুম গরম পানি পান করেন, খাওয়ার আগে পানি পান করেন। খাওয়ার কিছু বসার নিয়মও আছে, কিভাবে বসতে হয়, এগুলো যদি মেনে চলেন, রাতের ঘুমটা আগে ঘুমাবেন, ঘুম থেকে উঠবেন ফজরের আগে আগে, একটু এক্সারসাইজ করলেন, ফজরের পরে ঘুমাবেন না, আপনি অসুস্থ হবেন না ইনশাআল্লাহ ভাই। অসুস্থ যদি এরপরও হন, এটা আল্লাহ তাআলার টেস্ট, আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি নিজের দোষে, আপনার নিজের লাইফস্টাইলের কারণে আপনার এই সমস্যাগুলো আপনার তৈরি করেন, পরে আপনাদের লক্ষ লক্ষ টাকা চলে যায়। এই যে একটা পরিবারে যদি একজন স্ট্রোক করে প্যারালাইসিসে শুয়ে বসে, মানে সে সারাদিন তার পিছনে একটা লোক
থাকতে হয়। এই লোকটা তো একেবারে ডিজাবল হয়ে গেল, ওনার তো কোনো ইনকাম নাই, ওনার পিছনে ওনার পরিবারটা শেষ। একটা সিকেডি রোগী, ক্রনিক কিডনি ডিজিজের রোগী, ওনার পরিবার ধ্বংস হয়ে যায়। যাদের ক্যান্সার হয়েছে যাদের পরিবারে, ভাই বিশ্বাস করেন, এখানে যদি লাইভে কেউ থেকে থাকেন আমার সাথে আপনি অ্যাগ্রি করবেন, একজনের যদি ক্যান্সার হয় এবং তার যদি আপনার সত্যিকার অর্থে চিকিৎসা করতে যান, বিশ্বাস করেন ভাই, পরিবারে যত টাকা আপনারা জমাইছেন টাকা পয়সা থাকবে না, শেষ হয়ে যাবেন, সব শেষ। এর জন্য বলি ভাই, রোগ হইতে পারে, হবে না যে তা না, কিন্তু লাইফস্টাইল যদি আপনি মেনটেন করেন, আমরা যেভাবে বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে, আমরা যতটুকু নলেজ আমার মেডিকেল সায়েন্স পড়ে, আমরা কোরআন হাদিস পড়ে যতটুকু নলেজ আমার মধ্যে দিয়েছে আল্লাহ তাআলা, আমি সেটা বিতরণ করছি। আপনারা গ্রহণ করলে আপনাদেরই উপকার হবে, কোনো ডাক্তার দেখাতে হবে না ভাই, আমাকেও দেখানোর প্রয়োজন নেই, বিশ্বাস করেন। এই লাইফস্টাইলটা মেনটেন করে রাতের ঘুমটা আগে ঘুমান, ঠিক আছে? আচ্ছা, কিছু প্রশ্ন নিয়ে নেই। ভেরিকোসিল, এই প্রশ্নটা ঘুরতেছে না, এমডি আমিনুর রহমান ভেরিকোসিলের সমাধান নিয়ে শুনতে যাচ্ছেন। ভেরিকোসিল হচ্ছে ভাই আমাদের ছেলেদের যে টেস্টিসটা রয়েছে অন্ডকোষের, ওইখানকার শিরাগুলো ফুলে যাওয়া, বড় হয়ে যাওয়া, ফুলে যাওয়া, বুঝছেন? তো এখানে স্পেশালি লেফট টেস্টিসে, বাম পাশে এটা বেশি হয়। বাম পাশটাতে রংপুরের লোড ভিজিট কম নিয়ে, কে বলছে রংপুরের লোড ভিজিট কম? এই ভাই আমি বলছি না ভিজিট নিয়ে কথা বলবেন না, শুনেন নাসির উদ্দিন আহমেদ ভাই, আপনাদেরকে বলি, ভিজিট নিয়ে যেহেতু কথা বললেন, আমি হসপিটালে ফ্রি চিকিৎসা তো দিচ্ছি আলহামদুলিল্লাহ। আমার বাসার এখানে যে চেম্বার, নীলফামারী জেলা ডোমার উপজেলার বোরাগাড়ি বাজার ডক্টরস পয়েন্ট, এখানে আসবেন, পুরো ফ্রি দিয়ে দিব, যান বলে দিলাম। আপনি আসেন, কারো যদি আর্থিক সমস্যা থাকে আমি ফ্রি দিয়ে দিব, শুধু বলবেন যে আর্থিক সমস্যা আছে। মাত্র 200 টাকা এখানে রুগী দেখি, নিজ এলাকার লোককে সার্ভিস দেই ভাই, আমাকে বলতে হবে না, আমি খুব ভালো করেই জানি মানে কোনটা মানুষের সাথে ওই যে ধোকাবাজি দিয়ে টাকা নেওয়া আর কোনটা হালাল ইনকাম, সেটা আমি ভালো করেই জানি। যে সার্ভিস দিচ্ছি আল্লাহর মতো কোটি টাকা সার্ভিস ফ্রি দিচ্ছি। এরপরে যদি কম টাকা চান আমার এখানে আসে, 200 টাকা মাত্র ভিজিট, 200 ওপেন বলতেছি, 200 টাকা ভিজিট, ইচ্ছা করলে 500 টাকা ভিজিট করতে পারবো, কোনো ব্যাপার না আমার জন্য। 600 টাকা অনলাইনে রুগী দেখাচ্ছে না আমাকে, 10 দিনে সিরিয়াল পায় না, 600 টাকা দেখাচ্ছে না, তো আমার এলাকায় যদি আমি করি অনেক রুগী পাবো, কিন্তু করবো না, নিজ এলাকায় থাকি। এটা হচ্ছে মানুষের একদম গরিব দুঃখী যারা আর্থিক সমস্যার কথা বলেন, আপনি এখানে এসে দেখাবেন 200 টাকা মাত্র, আর অনলাইনে দেখালে 600 টাকাই লাগবে ভাই। না হলে এই যে ফ্রি সার্ভিস দিচ্ছে এটা যথেষ্ট ইনশাআল্লাহ। আপনার কোনো ডাক্তার দেখানোর প্রয়োজন নাই, একদম আমি বলতেছি আমার পরামর্শ শুনেন, আপনার দেখানোর প্রয়োজনটা কি? আপনি আমাকে কেন দেখাবেন? আবার অনেকে ভিজিট 2000 টাকা 2500 টাকা কেন দেখাই দিয়েছেন আপনারা? আপনার তো প্রয়োজন নাই, আপনার তো ওনারা ডাকে নাই। লাইফস্টাইল মেনটেন করেন, লাইফস্টাইল চেঞ্জ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েন, উনি যে কথা বলেছেন আমরা ওনার কথাগুলো চেষ্টা করি বলার, এবং ওনার কথা যিনি বলবেন সেই কথাই শুনবেন, এটাই সত্য কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কখনো কেউ খণ্ডন করতে পারবে না, কারো ক্ষমতা নাই, পৃথিবীর কোনো বিজ্ঞানীর ক্ষমতা নাই, কোনো মেডিকেল সায়েন্সের কেউ যদি বলে যেটা ভুল, ও আসলে এখনো ডিমের ভিতরে আছে, ও এখনো জগৎ দেখে নাই। এই একটা ডেভিডসন বই পড়ে, মেডিসিন একটা ডেভিডসন পড়ে মনে করে মহা জ্ঞানী হয়ে গেছে নাকি, এরকম অনেক আছে। 2-4টা বই পড়ে মনে করে বহু জ্ঞানী, জ্ঞানের কিছুই হয় নাই ভাই আমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে এটাই চূড়ান্ত কথা। আমার আল্লাহ যে বাণী দিয়ে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পবিত্র কোরআনে, এটাই চূড়ান্ত কথা, এর বাইরে কোনো কথা নাই। দিন ইসলামের বাইরে কেউ কোনো একটা কথা বলবে, এটা মানার কোনো, আমার কোনো দিকে তাকানোর কোনো আমার প্রয়োজন নাই। দিন ইসলাম চূড়ান্ত সত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে তাই সত্য, এর বাইরে কোনো কথা চলবে না। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নম্বরে ধরে উনি যেটা বলছে সেটা বলবো। মেডিকেল সায়েন্স যদি ওনার সাথে মিলে যায় ওনার কথার সাথে, আলহামদুলিল্লাহ, স্যালুট, মেডিকেল সায়েন্সকে স্যালুট। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে যদি মেডিকেল সায়েন্স না মিলে, ওটা ডিলিট, ওটা ফলো করি না, ওগুলো কথা বলিও না। তো যাই হোক, আজকে যেটা কথা যে হিজামা আপনারা করবেন, ভেরিকোসিল নিয়ে কথা বলতেছিলাম, একজন এসে ভিজিটের কথা বলে আমার ডিস্টার্ব লাগিয়ে দিয়েছে। যাই হোক, ভেরিকোসিল বাম টেস্টিসে বেশি হয়, ওইখানে রক্তনালী যেটা ভেইন, মানে শিরা ভেইন যেটাই বলি, ওটা ফুলে যায়। তো এটা ভাই মূলত আপনি লাইফস্টাইলটা একটু মেনটেন করেন, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবেন না, বেশি ওয়েট বাড়ালে ওয়েটটা কমাইয়ে আনার চেষ্টা করেন, আপনার হচ্ছে যে পেটের মেদটা কমান, আর হচ্ছে যে আপনারা টাইট ফিটিং একটু আন্ডারওয়্যার পরবেন, ঠিক আছে, আর ভারী কোনো কিছু উত্তোলন করবেন, এগুলো হচ্ছে পরামর্শ। আশা করা যায় ভেরিকোসিল খুব একটা সমস্যা করবে না। কিন্তু যদি ভেরিকোসিলের কারণে আপনার বাচ্চা নিতে সমস্যা হচ্ছে, অর্থাৎ আপনার ইনফার্টিলিটি হয়েছে, আপনার হচ্ছে যে স্পার্মের কাউন্ট কমে গিয়েছে, মানে শুক্রাণুর সংখ্যা কমে গিয়েছে, সেক্ষেত্রে আপনাদের চিকিৎসা নিতে হবে। এবং এটার কিন্তু ডেফিনিটিভ যে ট্রিটমেন্ট সেটা হচ্ছে সার্জারি, ভেরিকোসিলেক্টমি বলে, ভেরিকোসিলেক্টমি, ঠিক আছে, এটা একটা অপারেশন, ইউরোলজিস্টদের কাছে গেলে আপনার এটা হয়ে যাবে। তবে আমি যেটা বলি লাইফস্টাইল মেনটেন করে, এটা কিন্তু অতিরিক্ত চর্বি জমে হয়, বারবার বলছি। এই যে ভাই অতিরিক্ত চর্বি জমান কেন ভাই বলেন তো, কোনো প্রয়োজন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 3 ভাগের 1 ভাগ খাইতে, 1 ভাগ খান, অনেক ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন, বিশ্বাস করেন। আচ্ছা, চুল পড়ার সমস্যার জন্য কি করতে পারি? চুল পড়ার জন্য বলছি ভাই, এটা তো অনেক কারণে হতে পারে।
এর মধ্যে রাতে ঘুম কম হলে হতে পারে, স্ট্রেসের কারণে হতে পারে, দেখা যাচ্ছে পুষ্টিজনিত কারণে হতে পারে, পানি কম পার করার কারণে হতে পারে। কি বলছে অনেক, কি বলছে এখানে আপনি, আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে যে আপনার পানিটা পান করতে হবে বেশি বেশি, রাতের ঘুমটা ইনশিওর করতে হবে। আপনার চুলটা যখন মুছবেন সফট টাওয়েল দিয়ে স্মুথলি চুলটা, আপনার হচ্ছে যে ভাই 40 সেকেন্ড, ভাই 40 সেকেন্ড, মোসাব্বির লিওন 40 সেকেন্ড, আমার বড় ভাই বড় বোন 34, ওনারা দুইজনে একই বিশেষ হয়েছে, আমি 40 সেকেন্ড ভাই 43-তে পীড়িত হয়েছে, আর প্রয়োজন বোধ করি নাই। ঠিক আছে, 40 সেকেন্ডে আলহামদুলিল্লাহ আমার ডোমার উপজেলা হেলথ কমপ্লেক্সে আরএমও হিসাবে আছি। ঠিক আছে, আচ্ছা যেটা বলছিলাম যে চুল পড়ার সমস্যা নিয়ে, ভাই মোসাব্বির হোসেন ভাই উত্তর দিয়েছি, আপনি লাইভটা শেষ হলে জানতে পারবেন, কততম বিশেষ জানিয়ে দিয়েছি। ওকে, আমি যেটা বলছি যে চুল পড়ার জন্য বলবো যে বেশি ইয়ে করে চুল মুছবেন না, মানে অনেকে দেখবেন যে রাফ অ্যান্ড টাফ চুল মোছে, হ্যাঁ, তো রাফ অ্যান্ড টাফ চুল মোছা যাবে না। নীলফামারীতে ভাই, নীলফামারীর ডোমার ডিমলা কথা হিজামা সেন্টার আমার জানার মতে নাই, রংপুরে আছে মনে হয়, সেনপাড়াতে, ঢাকাতে অ্যাভেলেবেল আছে, আপনারা একটু জেনে নেবেন। অনলাইনের যুগ, একটু ঘাটাঘাটি করলে হিজামা সেন্টার কোথায় ভালো আছে এটা আপনারা জানতে পারবেন। তো চুলটা ভাই যেটা বলছি, পুষ্টি ঘাটতি থাকলে, আয়রন, জিঙ্ক, ফলিক অ্যাসিড, প্রোটিন এগুলো ঘাটতি থাকলে চুল পড়তে পারে। দুশ্চিন্তা করলে চুল পড়বে, রাত জাগলে চুল পড়বেই, আপনার হচ্ছে যে অনেক সময় খুশকি হলে চুল পড়ে, আপনার এই জন্য অ্যান্টি ফাঙ্গাল আপনার শ্যাম্পু ইউজ করতে হয়, এবং হচ্ছে প্রচুর পানি পান করতে হয়, হাইড্রেটেড থাকতে হয়, এবং চুলটা মুছতে হয় সফট টাওয়েল দিয়ে স্মুথলি চুলটা মুছতে হয়, রাফ অ্যান্ড টাফ চুল মোছা যায় না। এগুলো হচ্ছে মোটামুটি অন অ্যান এভারেজ কথাবার্তা, এগুলো মেনটেন করলে অনেকটাই চুল পড়ার সমস্যা কমে আসবে। এর পাশাপাশি আপনারা যদি আরো বেশি সমস্যা হয় সেক্ষেত্রে তো ডক্টর দেখিয়ে আপনার হচ্ছে যে আপনার পরামর্শ নিতে হবে আর কি। ঠিক আছে, না না এরকম ব্লাড প্রেশার বাড়ার চান্সেস নাই ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিলে, তবে কিছু ক্যালসিয়াম আছে যেগুলো কিনা আপনার কনস্টিপেশন করতে পারে, কিছু ক্যালসিয়াম আছে, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট আছে যেগুলো কনস্টিপেশন করে না, এটা আপনি জেনে নিলেই হবে। আসলে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেলেই এনাফ, আসলে ক্যালসিয়াম সাপ্লিমেন্টের প্রয়োজন হয় না। শরীর চুলকায়, অনেকে আছে না যে অ্যালার্জির সমস্যা, শরীর খুব চুলকায়, আপনারা কৃমিনাশক ওষুধ খাচ্ছেন কিনা প্রতি 6 মাস পর পর এটা লক্ষ্য রাখেন, কারণ কৃমিনাশক ওষুধ যদি না খান, কৃমিগুলো এটা শরীরের পেটের মধ্যে যখন অনেক বেড়ে যায় তখন এটা কিন্তু এক ধরনের অ্যান্টিজেন হিসেবে ধরে আমাদের শরীর, তখন এখানে অ্যান্টিবডি তৈরি করে, স্পেশালি IgE, ইমিউনোগ্লোবুলিন ই নামের অ্যান্টিবডিটা তৈরি হয়। এইটা তৈরি হওয়ার পরে এইটা কিন্তু দেখা যায় যে আমাদের যে হচ্ছে যে ইউসোনোফিল এবং মাস্ট সেল, এই কোষগুলোর হচ্ছে সংখ্যাটা বৃদ্ধি করে, এগুলো সক্রিয় হয়ে যায়, ফলে হিস্টামিন, লিউকোট্রাইন্স, সাইটোকাইন্স এই উপাদানগুলো শরীর থেকে, রক্ত থেকে রিলিজ হতে থাকে। এগুলো রিলিজ হলে কিন্তু যত বেশি রিলিজ হবে হিস্টামিন, আপনার শরীর চুলকাতে থাকবে, অ্যালার্জির সমস্যা হবে, হাঁপানির সমস্যা বাড়তে পারে। তো এই জন্য বলছি ভাই কৃমিনাশক ওষুধ খাওয়াটা খুবই জরুরি, এবং কৃমি যদি আপনার দীর্ঘদিন কৃমিনাশক ওষুধ না খান, আমি বলছি আপনারা অনেকে বলেন না যে স্যার অনেক খাওয়া দাওয়া করছি, পুষ্টির কোনো মানে পুষ্টিকর খাবার প্রচুর খাচ্ছি, কিন্তু আমার শরীরে রক্ত কমে যাচ্ছে, মনে হচ্ছে শরীরে কোনো বল পাই না, আমার ঘন ঘন রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হচ্ছে। আপনার কৃমি আপনার পুষ্টি খেয়ে নিচ্ছে, আপনার রক্ত খেয়ে নিচ্ছে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। এই জন্য কৃমিনাশক ওষুধ অবশ্যই আপনাকে খেতে হবে, খুব জরুরি, কৃমিনাশক ওষুধ আপনাকে অবশ্যই খেতে হবে। ব্রণ নিয়ে ভাই অনেকবার বলেছি, আর কতবার বলবো, যাই হোক, ব্রণে মূলত আমি বলি যে আপনারা কনস্টিপেশন রাখবেন না, টয়লেটটা ক্লিয়ার রাখতে হবে, শাকসবজি ফলমূল বেশি বেশি খাবেন, পানি প্রচুর পান করবেন। আর যাদের ব্রণ হয়ে গিয়েছে তাদেরকে তো আমি বলি, আমরা ক্লিন্ডামাইসিন জেল বা বেনজয়েল পারঅক্সাইড জেল বা হচ্ছে যে কিছু ক্ষেত্রে রেটিনয়েড এগুলো দিয়ে থাকি। আর সেটা অবস্থা ভেদে আসলে মানে ব্রণের ধরনটা দেখে ওই অনুযায়ী চিকিৎসা দেয়। কিছু ক্ষেত্রে ডক্সিসাইক্লিন মুখে অ্যান্টিবায়োটিক বা ক্লিন্ডামাইসিন অ্যান্টিবায়োটিক দিতে হতে পারে। এগুলোর কম্বিনেশন যদি ইউজ করা যায় এবং নিয়মটা যদি মেনে চলা যায়, ব্রণের সমস্যা অনেকটাই কমে যায়। তবে আপনারা ব্রণের ওইখানে হলুদের গুঁড়ো এবং মধু এটা মিক্সড করে লাগিয়ে রাখতে পারেন, এটা কিন্তু অনেকের ক্ষেত্রে উপকারে নিয়ে আসে, আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, দাড়ি গজানোর জন্য বলবো ক্যাস্টর অয়েল, ওইখানে একটু ম্যাসাজ করবেন ক্যাস্টর অয়েল, দাড়ি ইনশাল্লাহ আশা করি যদি অন্য কোনো হরমোনাল ইমব্যালেন্স না থাকে দাড়ি গজাতে অনেকটাই হেল্পফুল হবে। হিজামা নিয়ে অনেক বলেছি, আপনার লাইভটা যখন শেষ হবে লাইভের শুরুতে হিজামা নিয়ে মোটামুটি 10-15 মিনিট বলেছি। হিজামা সর্বোত্তম চিকিৎসা পদ্ধতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিঙ্গা লাগানোর কথা, মানে হিজামা বা কাপিং থেরাপি যেটা, এটা অসংখ্য উপকার, আমি বলছি অসংখ্য উপকার, বিশেষ করে ব্যথা, যে কোনো শরীরে ব্যথায়, স্কিনের সমস্যায়, ইরেকটাইল ডিসফাংশন, প্রিম্যাচুর ইজাকুলেশন বা মাথার মাইগ্রেনের সমস্যা বা আপনার যে স্নায়ুর যে সমস্যা, হাত পা ঝিমঝিম করে বা শরীর অবশ হয়ে যায়, এগুলো তো হিজামা কিন্তু যথেষ্ট উপকার নিয়ে আসে। এগুলো আমরা বলেছি। গোড়ালিতে ব্যথার জন্য বলবো যে ডক্টর শু বলে একটা ব্যাপার আছে, মানে একদম নরম জুতা, নরম স্যান্ডেল ব্যবহার করবেন। ঠিক আছে,
এবং আপনারা যে গোড়ালিটা এইভাবে ভাঁজ করবেন, এইভাবে দিনে যতবার পারেন, এই যে আপনার গোড়ালির যে জয়েন্ট আছে এইভাবে ভাঁজ করলে দেখবেন যে অনেকটা উপকার পাওয়া যায়। আর হচ্ছে কিছু ওষুধ আমরা দেই, এটাকে দিলে এটাকে বলা হয় প্লান্টার ফাসাইটিস, গোড়ালি ব্যথা অনেকটাই দূর হয়ে যায়। চুল পড়া নিয়ে বলেছি, উমর ফারুক ভাই, হাসনা হেনা মেস্তানিও কথা বলেছি, ওয়ালাইকুম আসসালাম। পাইলস নিয়ে আলোচনা গত লাইভে করেছি, এরপর দুই একটা কথা বলে দিই। পাইলস আসলে কিছুই না, কনস্টিপেশন, দীর্ঘদিনের কনস্টিপেশনের একটা ফসল হচ্ছে পাইলস। আমি বলবো যে আপনারা লাল চালের ভাত খাবেন, টয়লেট ক্লিয়ার রাখবেন, সকালবেলা খালি পেটে বেলের শরবত খাবেন, লাল চালের ভাতে সুইচ করেন, আপনার পাইলসের সমস্যা দেখবেন 90% সলভ হয়ে গিয়েছে ইনশাল্লাহ। এবং তৈলাক্ত ভাজা পড়া খাবারটা অ্যাভয়েড করবেন, সয়াবিন তেলের তরকারি খাবেন না, সর্ষের তেলের তরকারি খাবেন, ঠিক আছে? চুলকানি দাম দিয়ে বলেছি। এবং চেষ্টা করবেন গ্লুটেন যুক্ত যে খাবারগুলো, আটা ময়দা দিয়ে খাবারগুলো অ্যাভয়েড করবেন, শাকসবজি ফলমূল বেশি খাবেন, এবং সকালে অবশ্যই বেলের শরবত খাবেন, এবং লাল চাল খেতেই হবে। অনেকের ক্ষেত্রে আপনার হচ্ছে যে কুসুম গরম পানিতে আমরা বলি যে একটু ইপসাম লবণ বা একটু ভায়োডিন সলিউশন দিয়ে ওইখানে একটু বসে থাকলে, যাদের একটু বেশি ব্যথা হচ্ছে টয়লেট করার সময়, মলদারে একটু ওই কুসুম গরম পানি একটু শেক দিলে অনেকটা উপকার পাওয়া যায়। এবং আমরা কিছু ওষুধপত্র দিই যেন টয়লেটটা ক্লিয়ার থাকে। মূলত যদি বেলের শরবত সকালে খাওয়া যায়, এবং কিছুদিন 1-1.5 মাস মাংসটা খাওয়া থেকে বিরত থাকবেন, এবং সামুদ্রিক মাছ, বেগুন, মরিচযুক্ত খাবার এগুলো থেকে একটু দূরে থাকবেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার অনেকটাই পাইলসের সমস্যা বা অ্যানাল রিজনে মলদার নিয়ে যত সমস্যা, অ্যানাল ফিস্টুলা, অ্যানাল ফিশার, আপনার পাইলস বা অশ্বরোগ যেটাই বলেন, এগুলো থেকে অনেকটাই ইনশাল্লাহ আপনি উপকার পাবেন। সিজোফ্রেনিয়া আপনাকে দেখতে হবে এটা আপনার খারাপ জিনের কোনো নজর বা আসর আছে কিনা এর মধ্যে। এবং আমাদের লাইনে তো সিজোফ্রেনিয়া হয়ে গেলে সেটা চিকিৎসা আছে, তবে এটা থাকার সম্ভাবনাও অনেকটা প্রবল। জিনকে তো অনেকে মানে বিশ্বাস করে না, এরকম মূর্খও আছে জিনকে বিশ্বাস করে না। দেখবেন যে অনেক জ্ঞানী জিন বিশ্বাস করে না, মূর্খ নাকি? পবিত্র কোরআনে আছে জিন এবং ইনসান, জিনকে কিভাবে অবিশ্বাস করেন? আপনি তো কাফির হয়ে যাবেন। অবশ্যই জিন আছে, এবং অনেক জিন মানুষকে ডিস্টার্ব করে। এর জন্য জিনের খারাপ নজরের কারণে কিন্তু অনেকে উল্টাপাল্টা পাগলামি করতে পারে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই যেটা বলছি যে আপনারা রুকাইয়া করবেন। রুকাইয়া ইউটিউবে সার্চ দিলে দেখবেন যে চমৎকার রুকাইয়ার সেশনগুলো আছে বা আয়াতগুলো আছে, এগুলো আপনারা ঘুমানোর আগে শুনতে পারেন, ঠিক আছে? অনেক কথা বলেছি আসলে। লাইভটা যাই হোক যেমন হয়েছে আলহামদুলিল্লাহ, অনেকেই ছিলেন, মোটামুটি অলমোস্ট 700-800 জন সবসময় অ্যাক্টিভ ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ। এখন ঘন ঘন লাইভে আসবো, আপনাদের সাথে কথা বলে উত্তর দিতে পেরে আমার ভালো লাগছে। আশা করছি অনেকেই অনেক সমস্যার সমাধান পেয়েছেন। আশা করি আপনারা ইনশাল্লাহ এই পরামর্শগুলো মেনে চলার চেষ্টা করবেন, সবসময় দ্বীন ইসলামের সাথে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলে গিয়েছেন, যেগুলো করতে বলেছেন সেগুলো করবেন, দেখবেন জীবন বদলে যাবে ইনশাল্লাহ। ইহকালীন কল্যাণ এবং পরকালীন চূড়ান্ত কল্যাণ ইনশাল্লাহ উপভোগ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আজকের লাইভ এখানেই শেষ। হয়তোবা রাতে লাইভে আসতে পারি, নাও আসতে পারি, সেটা আমি জানিয়ে দিব। তবে এখন থেকে ইনশাল্লাহ চেষ্টা করবো ঘন ঘন লাইভে আসে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।